হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 9-এর 1 নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের চ্যাপ্টারের নাম হচ্ছে গিয়ে জৈব অণু। ঠিক আছে, এই চ্যাপ্টারে আমরা বিস্তারিত আলোচনা করব। চলুন দেখে নিই যে আমরা এই চ্যাপ্টার থেকে কি কি শিখবো। তো প্রথমে শিখবো হচ্ছে আমাদের জৈব অণুটা কি, তারপর প্রধান প্রধান কি ধরনের জৈব অণু আছে আমাদের, তারপরে কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, লিপিড এগুলা কি জিনিস, তারপর জৈব অণুসমূহের মধ্যে পারস্পরিক কি সম্পর্ক সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমে আমরা এখানে বলতেছি, আমরা একটু পড়ি কি বলছে, যে উদ্ভিদ ও প্রাণীর সহাবস্থানে আমাদের এই সুন্দর জীবজগৎ গঠিত। সহাবস্থান মানে হচ্ছে একসাথে বসবাস করার কারণে আমাদের এই সুন্দর জীবজগৎটা গঠিত হয়েছে। তোমাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করে যে কোথা থেকে এদের সবার উৎপত্তি হয়েছে, কোথা থেকে আসছে তারা। তো সব প্রাণী কি একই জিনিস দিয়ে সৃষ্টি, কিংবা উদ্ভিদ আর প্রাণীর মধ্যে কি কোনো উৎপত্তিগত পার্থক্য রয়েছে? আবার মানুষ সবুজ শাকসবজি খেতে পারে কিন্তু ঘাস হজম করতে পারে না, অথচ গরুর প্রধান খাদ্য হচ্ছে আবার ঘাস। আমরা দুজনই কিন্তু প্রাণী, গরু এক ধরনের সজীব প্রাণী, আমরাও প্রাণী, কিন্তু আমরা যেসব খাবার হজম করতে পারি গরুরা সেটা পারে না, আবার গরুরা যেসব খাবার হজম করতে পারে আমরা পারি না কেন? তো তার মানে সব উদ্ভিদ ও প্রাণীর নিশ্চয়ই কিছু গঠনগত অবশ্যই কিছু পার্থক্য রয়েছে, যা তাদেরকে কি করে একজন আরেকজন থেকে আলাদা করে। তো সাধারণত জীবদেহ গঠনে অসংখ্য অণু প্রত্যক্ষভাবে জড়িত, যাদেরকে আমরা বলতেছি জৈব অণু। আমাদের যে জীবদেহটা এটা আসলে কি দিয়ে তৈরি? এটা আসলে বিভিন্ন ধরনের ছোটখাটো অণু দিয়ে তৈরি, যে অণুগুলোকে আমরা বলতেছি জৈব অণু। তো এই অধ্যায়ে আমরা জৈব অণু নিয়ে মূলত আলোচনা করব। তো প্রথমে আমরা জেনে নিই আসলে জৈব অণুটা কি। তো সজীব কোষ অসংখ্য অণু দিয়ে কিন্তু গঠিত। আমাদের শরীরের ভিতরে কিন্তু অসংখ্য কোষ আছে, এই কোষগুলো কিন্তু আবার অসংখ্য অণু দিয়ে গঠিত। তাহলে চিন্তা করো কত ছোট। তাহলে এই অণুগুলোর মধ্যে রয়েছে ক্ষুদ্র অণু, আবার কিছু আছে বৃহৎ বা বড় অণু, যেগুলাকে একসাথে আমরা বলবো কি জৈব অণু। তাহলে জৈব অণু কি? জৈব অণু হচ্ছে কোষের ভিতরে অবস্থিত এমন কিছু অণু যেগুলোর সাইজ বড় হইতে পারে, ছোট হইতে পারে, এবং সবগুলাকে মিলে আমরা একসাথে জৈব অণু বলতেছি। তো সাধারণত 25টার বেশি মৌলিক পদার্থ নিয়ে এসব জৈব অণু গঠিত। এদের ভিতরে 6টা মৌলিক পদার্থ জৈব অণুর সাধারণ উপাদান হিসেবে বিবেচনা করা হয়। আচ্ছা, তাহলে এখানে বলতেছে জৈব অণু নর্মালি 25টার বেশি মৌলিক পদার্থ দিয়ে তৈরি, কিন্তু তাদের মধ্যে যে 6টা আছে এরা সবার মধ্যে বিদ্যমান। মানে এই 6টা দিয়ে বাকি সবগুলা অণু বা ক্রিয়েট করা হচ্ছে জৈব অণুগুলা, এই জন্য তাদেরকে বলতেছে তারা হচ্ছে সাধারণ। সাধারণ মানে কি? আমরা ম্যাথ জানি যে কমন, তাই না? সবার মধ্যে এই 6টা উপাদান থাকি। তো 6টা উপাদান কি কি, বা 6টা পদার্থ কি কি? এটা হচ্ছে কার্বন, হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, এই 6টা। তাহলে এসব মৌলিক পদার্থের ইংরেজি বানানের আদ্যক্ষর নিয়ে যে শব্দ সংকেত করা হয়েছে তা হলো CHNOPS। আপনারা যদি এই 6টা ডাইরেক্ট এভাবে মুখস্থ রাখতে না পারেন, তাহলে এখানে একটা শর্টকাট দেওয়া আছে, CHNOPS, এভাবে মনে রাখবেন। তো তোমরা ইতিমধ্যে কোষ সম্বন্ধে বিস্তারিত পড়ছো, তো এই জৈব অণু দিয়েই কিন্তু সকল কোষ তৈরি হয়েছে। তাহলে কোষ তৈরির মূল উপাদান কি? জৈব অণু। তাহলে আমরা আগে কোষ নিয়ে পড়ছিলাম, এখন কোষেরও ভিতরে ঢুকতেছি, যে কোষের ভিতরে আসলে কি আছে, বিভিন্ন জৈব অণু আছে। তো এই জৈব অণু নিয়ে মূলত এই চ্যাপ্টারের পড়াশোনা। তো জীবজগতের গঠনের প্রেক্ষিতে যে CHNOPS যেটা ছিল, যে 6টা পরমাণুর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরমাণু হচ্ছে কার্বন। এই কারণে বলা হয় থাকে পৃথিবীতে জীবনের ভিত্তি হচ্ছে কার্বন। এই 6টার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ কোষ গঠনের জন্য উপাদান বা মৌলিক পদার্থ হচ্ছে কার্বন। কার্বন সবার মাঝে আছে কোষের ক্ষেত্রে, ঠিক আছে? তো এই জন্য এটাকে এত ইম্পর্টেন্স দেওয়া হয়েছে। তো আমরা নেক্সটে মুভ করি। নেক্সটে কি বলছে আমরা একটু দেখি, যে জীবদেহ কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর লিপিড নামের 4 ধরনের জৈব রাসায়নিক পদার্থ দিয়ে গঠিত। তাহলে এখন বলতেছে আমাদের যে জীবদেহ আছে সেটা হইতে পারে প্রাণীর, অথবা হচ্ছে মানুষেরও হইতে পারে। তো জীবদেহ মানেই হচ্ছে তোমার 4টা উপাদান দিয়ে তৈরি। কি কি 4টা উপাদান? একটা কার্বোহাইড্রেট, একটা প্রোটিন, একটা নিউক্লিক অ্যাসিড, একটা লিপিড। তাহলে এই 4টা নিয়ে মূলত আমাদের এই চ্যাপ্টারে পড়াশোনা। তো এদের ভিতর প্রোটিন ও নিউক্লিক অ্যাসিড, এই দুইটা জৈব রাসায়নিক পদার্থ ছাড়া সজীব বস্তু তৈরি হওয়া সম্ভব না। মানে তুমি যদি কোনো একটা জীবদেহ বা জীব বানাইতে চাও, তাহলে তার মধ্যে দেখবা যে সব সময় প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড থাকতে হবে। এই দুইটা না থাকলেও চলবে, কার্বোহাইড্রেট আর হচ্ছে লিপিড না থাকলেও চলবে, কিন্তু প্রোটিন আর নিউক্লিক অ্যাসিড ছাড়া কোনো সজীব যার প্রাণ আছে এরকম জাতীয় কোনো বস্তু বা প্রাণী তৈরি করা সম্ভবই না। তাহলে এর থেকে ধারণা করা যায় যে সৃষ্টির শুরু থেকেই জৈব অণুগুলো তৈরি হয়েছিল, এবং বিভিন্ন রাসায়নিক ক্রিয়ার ফলে সেগুলো সংযুক্ত হয়ে প্রথমে কোষ তৈরি করে। তো এরা নিজেদের মধ্যে অনেক রকমের বন্ড তৈরি করে কোষ তৈরি করছে। তো বিজ্ঞানীরা ধারণা করেন যে বজ্রপাত অথবা ঘন ঘন বৈদ্যুতিক ঝড় এবং শক্তিশালী সৌর বিকিরণ ইত্যাদি কোনো কোনো রাসায়নিক বিক্রিয়াকে কি করে দিছে? ত্বরান্বিত, মানে অনেক ফাস্ট করে দিছে, দ্রুত করে দিছে, যার ফলে আদি পৃথিবীতে অজৈব অণু থেকে এই জৈব অণুগুলো তৈরি হয়েছিল। এখন অজৈব অণু কোনগুলো? যেগুলো হচ্ছে তোমার নর্মালি
প্রাণী দেহে ইউজ করা হয় না। যেমন হচ্ছে তোমার মাটির নিচে যে খনিজ পদার্থ গুলা থাকে আমরা যে পাই, ওগুলো ম্যাক্সিমাম হচ্ছে অজৈব অণু। ঠিক আছে, আর আমাদের শরীরের ভিতরে বা পানির ভিতরে যেগুলো থাকে সেগুলো হচ্ছে জৈব অণু। তাহলে এই ধারণাকে প্রমাণ করার লক্ষ্যে 1953 সালে বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হ্যারল্ড দুজন উড়ে পরীক্ষাগারে একটা আদি পৃথিবীর কৃত্রিম রূপ তৈরি করার চেষ্টা করছিলেন। তো যেখানে পুরোপুরি আবদ্ধ একটা সিস্টেম, মানে পুরো একদম বন্ধ ছিল, বাইরে থেকে কোনো বাতাস আসবেও না, ভিতরেও যাবে না, ভিতর থেকেও বাইরে আসবে না। তো এমন একটা সিস্টেম ওনারা ফার্স্টে বানাইছে। বানানোর পরে কি করছে, যে প্রাচীন পৃথিবীতে যেসব উপাদান ছিল যেমন পানি, মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেনের মিশ্রণকে ক্রমাগত পরিচালন করছিলেন। পরিচালন মানে কি, এদের মধ্যে অনেক রকমের ফার্স্টলি হচ্ছে বিক্রিয়া করানো হয়েছে। তো সেই সময়কার বজ্রপাতের অনুকরণে সেখানে বৈদ্যুতিক ডিসচার্জ করা হয়েছিল, মানে হচ্ছে কি এখানে ভিতরে কারেন্ট দেওয়া হয়েছিল। এই যে উপরে যে প্রক্রিয়াটা আমি বলতেছি একটু পরে, যে তাদের ভিতরে যখন কারেন্ট দেওয়া হয়েছিল, তখন কি দেখা গেল যে এক সপ্তাহ পর সেখানে তারা অ্যামিনো অ্যাসিড নামক জৈব অণুকে সংশ্লিষ্ট হতে দেখেন, গঠন হইতে দেখেন আস্তে আস্তে। তো অর্থাৎ তারা প্রমাণ করেন যে প্রাকৃতিক পরিবেশে যে অজৈব অণুগুলো আছে সেখান থেকে জৈব অণু তৈরি হওয়া সম্ভব। আমাদের প্রাকৃতিক পরিবেশে যে অজৈব অণুগুলো আছে সেগুলো থেকেই মূলত কালের বিবর্তনে পৃথিবীতে জৈব অণুগুলা আসছে। এখন এই যে দেখেন এখানে একটা ছবি, এই যে একটা বদ্ধ সিস্টেম বানানো হয়েছে, এখানে ভিতরে থেকে যাবে না বা বাইরে থেকেও ভিতরে কখনো কিছু আসবে না। তো এখন হচ্ছে এখান থেকে কি করতেছে, যে স্ফুলিঙ্গ মানে হচ্ছে এখানে কারেন্ট ফ্লো করা হচ্ছে কিসের মাধ্যমে, এই যে আমার অজীব অণুগুলোকে কারেন্ট ফ্লো করা হচ্ছে। তারপরে দেখা গেল যে তাদের মধ্যে যখন আমরা অনেক বিক্রিয়া করাইছি তখন দেখা গেল যে এটা যখন ঠান্ডা, আমরা যখন তাপ দিছি তখন এই সঞ্চালনের দিক থেকে বাষ্পটা এখানে গেছে। তারপরে যে এই যে বাষ্প যাওয়ার মানে কি, পানিটাকে বাষ্প আকারে এই যে এখানে পানি আকারে পাইছি আমি। এরকম ভাবে মিথেন গ্যাস, হাইড্রোজেন এগুলো দেওয়া হয়েছে। যখন তার ভিতরে কারেন্ট দেওয়া হয়েছে তখন দেখা গেল যে তারা বিভিন্ন জৈব অণু পাইছে। এই অজৈব অণু থেকে বিভিন্ন জৈব অণু, যেটা হচ্ছে অ্যামিনো অ্যাসিড নামক একটা জৈব অণু তারা পাইছিল। এখানে কিন্তু মূলত দেওয়া হয় নাই আসলে, অ্যামিনো অ্যাসিডটা এখানে ওরা দেয় নাই। ঠিক আছে, তো এইভাবে মূলত প্রক্রিয়াটা করা হয়েছিল। তো এবার আসেন যে লিপিড, আমরা যে চারটার কথা বলছি, যে প্রাণী দেহ গঠন হইতে হলে কয়টা জিনিস লাগবে, চারটা লাগবে। লিপিড, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট বা প্রোটিন। তো এটা দেখতে কেমন এখানে দেওয়া হয়েছে, যে নিউক্লিক অ্যাসিড একটা পেঁচানো, কার্বোহাইড্রেট দেখতে এরকম, প্রোটিন দেখতে এরকম। তো জীবদেহের মূল উপাদান কার্বোহাইড্রেট, প্রোটিন, নিউক্লিক অ্যাসিড আর লিপিড যে জৈব রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হয় তাদেরকে কোষের জীবজ পলিমার বলে। তাহলে জীবজ পলিমার কাকে বলে, এই যে চারটা জিনিস দেখতেছেন, এই চারটা জিনিস যেই জিনিস বা পদার্থ দিয়ে তৈরি তাকেই বলতেছে কোষের জীবজ পলিমার। যেমন হচ্ছে কার্বোহাইড্রেট কি দিয়ে তৈরি, কার্বোহাইড্রেট হচ্ছে সরল সুগার, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড হচ্ছে মনোনিউক্লিওটাইড, তারপর লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিডের জীবজ পলিমার। এরা হচ্ছে প্রত্যেকে এই পদার্থ দিয়ে তৈরি। কার্বোহাইড্রেট সুগার দিয়ে তৈরি, প্রোটিন হচ্ছে অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি, নিউক্লিক অ্যাসিড হচ্ছে নিউক্লিওটাইড দিয়ে তৈরি, তারপরে লিপিড হচ্ছে ফ্যাটি অ্যাসিড দিয়ে তৈরি। তাহলে এই অধ্যায়ে আমরা এই চার ধরনের জৈব অণু সম্পর্কে আলোচনা করবো। এই চ্যাপ্টার আপনারা দেখবেন যে অনেক নতুন নতুন নাম জানতে পারবেন। তো যেহেতু এটা একটা বায়োলজির চ্যাপ্টার এবং প্লাস কেমিস্ট্রি দুইটা মিক্স, বায়োকেমিস্ট্রি বলা হয়। তো এই চ্যাপ্টারে কিন্তু বায়োলজি কিছু কিছু জিনিস আপনাকে নতুন নামগুলোকে মুখস্থ করতে হবে। ঠিক আছে, বায়োলজি মানে কিছু কিছু জিনিস আপনাকে বুঝে বুঝে, একেবারে আবার মুখস্থ না, বুঝে বুঝে মুখস্থ করবেন। ঠিক আছে, তো আমরা আজকে শুধুমাত্র একটা টপিক দিব, তাদের মধ্যে এই চারটার মধ্যে শুধুমাত্র কার্বোহাইড্রেটটা দেখবো। কার্বোহাইড্রেটের অপর নাম কি, কার্বোহাইড্রেট আমরা আমাদের কাছে অচেনা, কিন্তু শর্করা নামটা অনেক চেনা, তাই না? আমরা এতদিন ছোটবেলা থেকে যখন যেটাকে শর্করা বলছি সেটাকে এখন থেকে বলবো কার্বোহাইড্রেট। তাহলে জীবদেহের একটা গুরুত্বপূর্ণ গাঠনিক সঞ্চয়ী উপাদান আর শক্তির ভান্ডার। সঞ্চয়ী উপাদান আর গাঠনিক তিনটা বৈশিষ্ট্য, এরা হচ্ছে কে, কে বহন করে, এটা এটা হচ্ছে কার্বোহাইড্রেট। তাহলে কার্বোহাইড্রেট হচ্ছে এক ধরনের জটিল প্রাকৃতিক জৈব যৌগ, যা প্রধানত কি দিয়ে তৈরি, কার্বন দিয়ে তৈরি, হাইড্রোজেন দিয়ে তৈরি আর অক্সিজেন, এই তিনটা মিলে মূলত কার্বোহাইড্রেট গঠিত হয়। ঠিক আছে, আর এটা হচ্ছে একটু জটিল দেখতে, এই যে দেখেন একটু দেখতে কমপ্লেক্স, সরল না। তো কার্বোহাইড্রেটে কার্বন, হাইড্রোজেন আর অক্সিজেন পরমাণু কত অনুপাতে থাকে, 1:2:1, মানে কার্বন যদি একটা থাকে, অক্সিজেন থাকবে হচ্ছে একটা, কিন্তু হাইড্রোজেন থাকবে দুইটা। ঠিক আছে, কার্বন আর অক্সিজেন একটা একটাই থাকবে, কিন্তু মাঝখানে যে থাকবে সে দ্বিগুণ আকারে থাকবে। তো উদ্ভিদের সবুজ অংশে সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সূর্যালোকের উপস্থিতিতে ও ক্লোরোফিলের সহায়তায় কার্বন ডাই অক্সাইডের পানি থেকে মূলত কার্বোহাইড্রেট তৈরি। এটা কিন্তু আমরা ছোটবেলা থেকে পড়ছি যে সালোকসংশ্লেষণ পদ্ধতিতে গাছ খাবার তৈরি করে, কিন্তু গাছ কি টাইপের খাবার তৈরি করে, গাছ কিন্তু শর্করা জাতীয় খাবার তৈরি করে যেটার নাম হচ্ছে কার্বোহাইড্রেট। তো আমাদের প্রতিদিনের খাবারের একটা বড় অংশ হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাবার। কেন বলেন তো, আমরা দেখা যাচ্ছে যে 3 বেলার মধ্যে 2 বেলাই ভাত খাই আর হচ্ছে সকালবেলা রুটি খাই নর্মালি। তো এই যে রুটি ভাত এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে। ঠিক আছে, তো আমাদের শরীরে পুষ্টির সঙ্গে সম্পর্কিত মূলত 7টা পুষ্টি উপাদান আমরা ছোটবেলা থেকে পড়ছি। কি কি, পানি, শর্করা মানে কার্বোহাইড্রেট, ফাইবার মানে হচ্ছে কি আঁশ জাতীয় খাবার, ফ্যাট, প্রোটিন, ভিটামিন আর খনিজ লবণ, এই 7টা কিন্তু
পড়ছি, মিনারেলস মানে খনিজ লবণ। তো এগুলোকে পুষ্টি উপাদান বলা হয় 7টা। তাহলে এর মধ্যে একটা হলো কি কার্বোহাইড্রেট বা শর্করা। তাহলে শর্করা আমাদের শরীরকে প্রয়োজনীয় শক্তি সরবরাহ করে এবং অতিরিক্ত পরিমাণে উপস্থিত থাকলে সেটা শরীরে ফ্যাট বা চর্বি হিসেবে জমে, যে ভুঁড়ি, মাঝে মাঝে দেখা যায় শরীরে ভুঁড়ি জমে যায় বা পেট বেড়ে যায়, স্বাস্থ্য বেড়ে যায়। তাহলে স্বাস্থ্য বাড়ার পিছনে মূল দায় কে? মূল দায় হচ্ছে কার্বোহাইড্রেট। এই জন্য দেখবেন যে যারা মোটা হয়ে যায় তারা ভাত খাওয়া ছেড়ে যায়, স্বল্প পরিমাণ রুটি খায়। কারণ ভাতে যে পরিমাণ কার্বোহাইড্রেট থাকে রুটিতে তার থেকে অনেক কম থাকে। ঠিক আছে, বা একবেলা ভাত খাই না। তাহলে এই জন্য হচ্ছে দেখা যায় প্রয়োজনীয় পরিমাণ খেলে সেটা তোমাকে শক্তি সরবরাহ করবে। তুমি যদি বেশি বেশি খাও তাইলে আবার সেটা কিন্তু শরীরে চর্বি বা ফ্যাট হিসেবে জমা হবে, ওজন বেড়ে যাবে। তো শরীরে শর্করার ভাঙনের পর নানা রকম ক্ষুদ্র সুগার অণুতে বিভক্ত হয়। আমরা যখন ভাত বা রুটি খাই তখন শরীরে যাওয়ার পর সেটা ভেঙে যায়। তো ভেঙে যাওয়ার পর কিসে পরিণত হয়? ভেঙে যাওয়ার পর বিভিন্ন ছোট ছোট সুগার অণুতে বিভক্ত হয়ে যায় এবং পর্যায়ক্রমে ক্ষুদ্রতম অংশে এসে আরো ছোট অংশ যখন ভাঙে তখন পৌঁছালে সেটা শরীরের নানা স্থানে কি হয়ে যায়? শোষিত হয়। আমাদের শরীর সেটাকে টেনে নিয়ে নেয়, পুষ্টি উপাদান গুলাকে নিয়ে নেয় যত বেশি ছোট করা যায়। ঠিক আছে, তাহলে কয়েকভাবে কার্বোহাইড্রেটের শ্রেণীবিন্যাস করা যায়, এটা তোমরা সবাই জানো। এক ধরনের কার্বোহাইড্রেট স্বাদে মিষ্টি, দানাদার এবং পানিতে দ্রবণীয়, যেটা সুগার নামে পরিচিত, মানে রেগুলার সুগার আমরা যেটা খাই। আর গ্লুকোজ সুগার, গ্লুকোজ হচ্ছে একটা সুগারের উদাহরণ। ঠিক আছে, গ্লুকোজ হচ্ছে যেটাকে আমরা চিনি বলি, সেটা কিন্তু আসলে গ্লুকোজ। আর অন্য এক ধরনের কার্বোহাইড্রেট আছে যেটা হচ্ছে স্টার্চ, যার নাম, এটা কিন্তু এক ধরনের কার্বোহাইড্রেট যেটা খাইতে কিন্তু মিষ্টি না। এটা আবার অদানাদার, মানে দানা দানা না, পানিতে অদ্রবণীয়, পানিতে কিন্তু এটা গুলে না। নর্মাল চিনি কিন্তু পানিতে গুলে যায়, কিন্তু স্টার্চ কিন্তু পানিতে গুলে না। তাহলে আমাদের পরিচিত উদ্ভিদ থেকে পাওয়া চাল, ময়দা, আলু ইত্যাদিতে কিন্তু প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। আলুতেও কিন্তু প্রচুর পরিমাণে স্টার্চ বা কার্বোহাইড্রেট থাকে। এই জন্য এই এই জিনিসগুলোকে অ্যাভয়েড করতে বলা হয় যাদের ওজনটা বেশি থাকে, ডাক্তার কিন্তু রেকমেন্ড করে। তো এরপরে দেখেন কার্বোহাইড্রেটের আণবিক গঠন, আণবিক ওজন ও রাসায়নিক ধর্মের ভিত্তিতে 3টা বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কয়েকটা ভাগে কিন্তু ভাগ করা যায় কার্বোহাইড্রেটকে। তো এদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র আর সবচেয়ে ইজি বা সরলতম হচ্ছে দেখতে একদম সাদাসিধা, যার নাম হচ্ছে মনোস্যাকারাইড। মনো মানে হচ্ছে এক। ঠিক আছে, তাহলে এটি অন্যান্য জটিল কার্বোহাইড্রেট তৈরির গাঠনিক একক হিসাবে কাজ করে। আচ্ছা, তাহলে এখন দেখো তো, এটা বলতেছে সবচেয়ে সাদাসিধা হচ্ছে এক ধরনের কার্বোহাইড্রেট। তাহলে ওরা বলতেছে এটা হচ্ছে এক ধরনের গাঠনিক একক হিসেবে কাজ করে। গাঠনিক একক হিসেবে কাজ করার কথা মানে কি? মানে হচ্ছে এই কার্বোহাইড্রেট দিয়ে তুমি আরো জটিল বা আরো অনেক কমপ্লেক্স কার্বোহাইড্রেট বানাইতে পারবা। ঠিক আছে, মনোস্যাকারাইড দিয়ে অনেকগুলো মনোস্যাকারাইড হয়তো নিবেন, নেওয়ার পরে অনেক ধরনের তাদের মধ্যে নিজেদের মধ্যে যখন বন্ড ক্রিয়েট করবেন দেখবেন যে এটা আরো কঠিনতম বা জটিলতম এক ধরনের কার্বোহাইড্রেট তৈরি করবে। এই জন্য এটাকে বলা হয়েছে গাঠনিক একক। তার মানে হচ্ছে এটা দিয়ে অনেকগুলো কঠিন কার্বোহাইড্রেট বানানো যায়, সিম্পল ভাষা। ওকে, তাহলে এদের সাধারণ সংকেত হচ্ছে কি? কার্বোহাইড্রেটের সাধারণ সংকেত আমরা আগেও দেখছি যে 1:2:1 অনুপাতে থাকে। এই জন্য দেখেন এখানে এন দ্বারা দিছে, যে কার্বনের পরিমাণ যদি এন হয়, হাইড্রোজেন মাঝখানে যে তার 2n হবে, আর অক্সিজেনও কিন্তু সেম হয়। তাহলে আমি যদি এখানে 1 বসাই, কার্বন একটা অক্সিজেন একটা, কিন্তু হাইড্রোজেন দুইটা থাকে। ঠিক আছে, তাহলে এদের অণুতে কার্বন পরমাণুর সংখ্যা 5টা হলে তাকে পেন্টোজ সুগার বলে। যখন কার্বনের পরিমাণটা এন এর ভ্যালু যখন 5 হবে তখন সেটার একটা নির্দিষ্ট নাম আছে, সেই সুগারের নামটা হচ্ছে পেন্টোজ সুগার। তাহলে চিত্রে দুইটা পেন্টোজ সুগারের অণু দেখানো হয়েছে, যে এটা একটা, এটা একটা। ঠিক আছে, এবং একটা হচ্ছে ডিঅক্সিরাইবোজ সুগার আর অন্যটা হচ্ছে রাইবোজ সুগার, দুইটা। রাইবোজ এবং ডিঅক্সিরাইবোজ সুগার গঠনগত দিক থেকে প্রায় একই, কিন্তু তাদের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আছে। যে ছোট্ট পার্থক্যটা কি? যে ডিঅক্সিরাইবোজ সুগারের একটা কার্বনে অক্সিজেন কিন্তু নাই। এই যে এই বন্ডটা যদি খেয়াল করেন, এখানে কিন্তু উপরেও নিচে কোনো জায়গায় কিন্তু অক্সিজেন নাই। বাকিগুলোতে দেখো যে এই কার্বনের সাথে নিচে একটা অক্সিজেন আছে, নিচে বা উপরে যে কোনো এক জায়গায় থাকলে হলো যে অক্সিজেন আছে। আর এটার ক্ষেত্রে দেখেন এখানে অক্সিজেন আছে, এটার ক্ষেত্রে দেখেন এখানে অক্সিজেন আছে। ঠিক আছে, আবার এটার ক্ষেত্রে দেখেন এই যে এখানে অক্সিজেন আছে, এই দুজনেরই। কিন্তু এই বন্ডের সাথে কিন্তু কোনো অক্সিজেন নাই। কিন্তু রাইবোজ সুগারে দেখেন, রাইবোজ সুগারে কিন্তু সবগুলাতেই অক্সিজেন আছে। এই যে এটা বলো, এটা বলো, এটা বলো, সবগুলাতে কিন্তু অক্সিজেন আছে। তাহলে এই হচ্ছে মূল পার্থক্য ডিঅক্সিরাইবোজ আর রাইবোজ সুগারের মধ্যে। যদি পার্থক্য বলে কখনো, তাহলে বলবেন যে ডিঅক্সিরাইবোজ সুগারের মধ্যে একটা কার্বনে কিন্তু কোনো অক্সিজেন নাই, কিন্তু রাইবোজে সবগুলোতে আছে। তাহলে তোমরা নিউক্লিক অ্যাসিড পড়ার সময় এই বিষয়টা আরো বিস্তারিত জানতে পারবা পরবর্তী ক্লাসে। তো এই পেন্টোজ সুগার জীবজগতের অত্যন্ত গুরুত্বপূর্ণ জৈবিক অণু, নিউক্লিক অ্যাসিডের একটা অন্যতম প্রধান উপাদান। এই যে সুগারটা, এই সুগারটা কিন্তু আমাদের নিউক্লিক অ্যাসিড, আমরা যখন ওই যে এখানে কিন্তু 4টার মধ্যে একটা ছিল নিউক্লিক অ্যাসিড, তাই না? এই যে লিপিড, নিউক্লিক অ্যাসিড, কার্বোহাইড্রেট, আমরা তো কার্বোহাইড্রেট নিয়ে পড়তেছি। তো কার্বোহাইড্রেটের মানে যে সুগারটা থাকে মূলত কার্বোহাইড্রেট মূলত কি দিয়ে তৈরি? সুগার দিয়ে তৈরি। এই সুগারটা কিন্তু আবার নিউক্লিক অ্যাসিড তৈরি করতে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, আমরা নেক্সট ক্লাসে দেখবো।
তাহলে এখানে আপাতত এই যে অন্যতম একটা উপাদান বলছি নিউক্লিক অ্যাসিড তৈরি করার জন্য। এবার আসি আমরা কার্বোহাইড্রেট শারীরবৃত্তীয় ভূমিকা, আসলে তার কি প্রয়োজনীয়তা আছে কার্বোহাইড্রেট? কার্বোহাইড্রেট কি সবসময় ভালো করে নাকি আবার আমাদের শরীরের জন্য খারাপ? তাহলে আমরা একটু দেখি 1 নম্বর পয়েন্ট কি বলছে, যে কার্বোহাইড্রেট শরীরে শক্তি সরবরাহের প্রধান উৎস। বারবার বলতেছে কার্বোহাইড্রেট খাইলে আপনার শক্তি বাড়বে। ভাত খেলে বা রুটি খেলে মূলত আমাদের শক্তির চাহিদাটা পূরণ হয়। তো খাদ্য হিসেবে কার্বোহাইড্রেট গ্রহণ করা হলে সেটা ফার্স্টে ভেঙে গিয়ে গ্লুকোজে রূপান্তরিত হয়, এবং বেশিরভাগ কোষ শক্তির জন্য এই গ্লুকোজটাই ব্যবহার করে থাকে, অথবা ভবিষ্যতে ব্যবহারের জন্য যকৃত মানে হচ্ছে আমাদের যেটাকে বলা হয় লিভার বা কলিজা ও পেশিতে, ধরেন হাতের মাসল, এগুলোতে গ্লাইকোজেন হিসেবে সঞ্চিত থাকে। তো এদের নামটা হচ্ছে যখন সঞ্চিত আকারে থাকবে শক্তি, সেটাকে বলা হচ্ছে গ্লাইকোজেন। ঠিক আছে। এই জন্য দেখবেন যে যখন আমরা একটু দুর্বল ফেস করি বা শরীরটা যখন একটু দুর্বল দুর্বল লাগে, শক্তি পাই না, তখন দেখা যায় যে একটা গ্লুকোজ যদি আমি বাইরে থেকে এসে খেয়ে ফেলি, পানির সাথে গুলা খেয়ে ফেলি, দেখা যায় যে একটু চাঙ্গা লাগে বা একটু শক্তি দুর্বলতা একটু কেটে যায়। কেন কেটে যায়? কারণ হচ্ছে আমাদের তখন কার্বোহাইড্রেট বা সুগারের চাহিদাটা পূরণ হয়ে যায়। ঠিক আছে। এবার আসুন 2 নাম্বার, কার্বোহাইড্রেট থেকে পাওয়া গ্লুকোজ মস্তিষ্ক এবং কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একমাত্র শক্তি সরবরাহী হিসাবে কাজ করে। আচ্ছা, কার্বোহাইড্রেট যে শুধুমাত্র শরীরের শক্তি সরবরাহ করে তা কিন্তু না, আমাদের ব্রেনও কিন্তু প্রতিনিয়ত কিন্তু খাটতেছে আমাদের পিছনে শরীরটাকে চালানোর জন্য। তো আমাদের মস্তিষ্ক এবং স্নায়ুতন্ত্রের জন্য কিন্তু কার্বোহাইড্রেট গুরুত্বপূর্ণ শক্তি সরবরাহক হিসাবে কাজ করে। 3 নম্বর পয়েন্ট কি বলতেছে, কার্বোহাইড্রেট শরীরের পেশিতে শক্তি সরবরাহ করে। সব জায়গায় কিন্তু শক্তি, যে এটা বলতেছে শরীরে শক্তি করে, এটা বলতেছে মস্তিষ্কে শক্তি করে, এটা হচ্ছে পেশি। পেশি মানে কি? আমাদের মাসল। যারা জিম করে দেখবেন যে তারা হচ্ছে তাদের পেশির জন্য এরকম কার্বোহাইড্রেটটা বেশি দরকার হয়। তো এই জন্য পেশিতে তাদের শক্তি সরবরাহের জন্য কার্বোহাইড্রেট খাইতে হয়, তবে সীমিত পরিমাণে, বেশি না। তো গ্লাইকোজেন হৃৎপেশির শক্তির অন্যতম প্রধান উৎস। এই যে গ্লাইকোজেনটা বলা হয়েছে যে যকৃত এবং পেশিতে জমা হয়, এখন পেশি তো এক ধরনের, হৃৎপিণ্ড কিন্তু এক ধরনের পেশি, হৃৎপেশি বলা হয় এটাকে। তো হৃৎপিণ্ড তোমাদের হার্টটাকে সচল রাখার জন্য, হার্টটাকে সুস্থ রাখার জন্য কিন্তু কার্বোহাইড্রেট খুবই দরকার। 4 নম্বর পয়েন্ট কি বলছে, যে প্রোটিনকে যেন তার নির্ধারিত গুরুত্বপূর্ণ শারীরবৃত্তীয় কাজ থেকে বিরত থেকে শক্তিতে রূপান্তর হতে না হয়, কার্বোহাইড্রেট তার নিশ্চয়তা প্রদান করে। আচ্ছা, এখন ধরো তোমার শরীরে হচ্ছে কার্বোহাইড্রেটের চাহিদা কমে গেছে কোনো কারণে, তুমি কার্বোহাইড্রেট অনেকদিন খাও নাই, তোমার শরীরে অনেকদিন কমে গেছে। এখন এই কমে যাওয়ার কারণে একটা চাহিদা তৈরি হবে শরীরে। তো এই চাহিদাটা ব্যাকআপ হিসেবে পূরণ করে কে? প্রোটিন। প্রোটিন হচ্ছে তার কাজ কি? প্রোটিনের কাজ কিন্তু আলাদা। তার কিন্তু কাজ না শক্তি সরবরাহ করা। সে হচ্ছে বাই চান্স ইমার্জেন্সি সিচুয়েশনে যদি চলে আসে, কার্বোহাইড্রেট যদি শরীরে না থাকে, তাহলে সে নিজে ভেঙে সে কি কি তৈরি হয়? শক্তিতে পরিণত হয়। কিন্তু কার্বোহাইড্রেট কি করে? কার্বোহাইড্রেট এমন একটা জিনিস যে নিশ্চয়তা প্রদান করে কিসের? প্রোটিনকে যাতে তার নিজের কাজ বাদ দিয়া আমার কাজটা করতে না হয়, কার্বোহাইড্রেট সেটা সবসময় কি খেয়াল রাখে, যাতে কার্বোহাইড্রেট চাহিদা বেশি লো না হয়ে যায়। তাহলে তো প্রোটিনকে ভাঙাইতে হবে। ঠিক আছে। তো 5 নম্বর পয়েন্ট কি বলছে, যে অপাচ্য যেগুলো হজম হয় না, তা অপাচ্য কার্বোহাইড্রেট এবং সেলুলোজ পেকটিন জাতীয় শর্করা মল তৈরিতে ও নিষ্কাশনে সাহায্য করে। আমরা রেগুলার লাইফে যে খাবারগুলো খাই, সেগুলো সবগুলো কিন্তু আমাদের শরীরে হজম হয় না। যেগুলো হজম হয় সেগুলো তো শরীর টেনে নেয়, শোষণ করে নেয়। কিন্তু যেগুলো হজম হয় না সেগুলো কিন্তু আমাদের এই যে প্রস্রাব পায়খানার মাধ্যমে বের হয়ে যায়। 6 নম্বর দেখেন, যে 6 নম্বর কি বলছে, যে খাদ্যে যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণ করে। এই যে ধরেন যাদের ডায়াবেটিস হয়, তাদেরকে ভাত খাইতে মানা করে। কেন মানা করে? কারণ কার্বোহাইড্রেট ভাঙলে কি তৈরি হয়? কার্বোহাইড্রেট ভাঙলে গ্লুকোজ তৈরি হয়, যেটা হচ্ছে এক ধরনের চিনি। তো যাদের নর্মালি হচ্ছে ডায়াবেটিস বেশি থাকে, তাদের শরীরে কিন্তু রক্তে চিনির পরিমাণ এমনিই বেশি। এবং সে যদি এক্সট্রা ভাবে ভাত খায় বা রুটি, মানে রুটি খেলেও কম পরিমাণে যদি খায়, তখন দেখা যাচ্ছে যে তার এক্সট্রা ভাবে ওটা ভেঙে আরো বেশি চিনি বেশি প্রডিউস করে। তো এই জন্য এটা যাতে না হয়, এই জন্য তোমার হচ্ছে কি করে, খাদ্যে যথেষ্ট ফাইবার সমৃদ্ধ জটিল কার্বোহাইড্রেট রক্তে গ্লুকোজের পরিমাণটা সে নিয়ন্ত্রণ করে। কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেগুলো ফাইবার সমৃদ্ধ, যেগুলোর কাজ হচ্ছে যে রক্তে যে যাতে গ্লুকোজের পরিমাণ বেড়ে না যায়, যাতে সবসময় একটা স্ট্যান্ডার্ড ফর্মে থাকে। বেড়ে গেলেই সমস্যা, সেটা ডায়াবেটিসের দিকে চলে যাবে। তো এই জন্য কিছু কিছু কার্বোহাইড্রেট আছে যেটা ফাইবার সমৃদ্ধ, যেটার কাজ হচ্ছে রক্তে চিনির পরিমাণটা নিয়ন্ত্রণ করা। ঠিক আছে। তো আজকে আমাদের পড়ার টপিক এতটুকু পর্যন্তই। আমরা কি কি শিখলাম আজকে, আমরা হচ্ছে জৈব অণু কি জিনিস আর কার্বোহাইড্রেট নিয়ে বিস্তারিত আলোচনা করছি। যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা থাকে, আপনারা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করতে পারেন, অথবা হচ্ছে আমি কিন্তু আপনাদের জন্য হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে রাখছি ক্লাস 9 এর জন্য, সেখানে জয়েন হয়েও কিন্তু আমাকে ডিরেক্টলি কোশ্চেন করতে পারেন। আর যদি আপনার চ্যানেল নতুন হয়ে থাকেন, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন, এবং আপনাদের ফ্রেন্ডদের মাঝখানেও কিন্তু এই চ্যানেলটা শেয়ার করতে পারেন বা ভিডিওগুলো শেয়ার করতে পারেন। তো আশা করি সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।